আশুলিয়ার বারুইপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত ৪ কিলোমিটার সড়কে তৈরি হয়েছে যানজট। যানবাহন চলছে ধীর গতিতে। এছাড়া গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়েও থেমে থেমে চলছে যানবাহন। দুপুরের পর যানজট বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সেই বিষয়ে খবর নিয়ে যুক্ত হচ্ছে সহকর্মী জাহিদুল ইসলাম। অনেক যানবাহনের চাপ বেড়েছে আমরা জানি। খরমুখা মানুষ এরই মধ্যে বিভিন্ন যানবাহনে মহাসড়কে অবস্থান করছেন। দুপুরের পরে এই সংখ্যাটি আরও বাড়ার কথা বলছেন প্রশাসন। সব মিলিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে কিনা, কারণ একই সাথে আমরা জানি যে পশুর যেই পরিবহনগুলো সেগুলো শহরে ঢুকছে। সব মিলিয়ে কি দেখছেন? তানিয়া, এই মুহূর্তে আছি গাজীপুরের চন্দ্রা বাস টার্মিনাল এলাকা থেকে। জানিয়ে রাখি, আমি যে স্থানটিতে রয়েছে এই স্থানটিতে কিন্তু নবীনগর চন্দ্রা এবং ঢাকা টাঙ্গাইল এই দুটি মহাসড়ক কিন্তু এই চন্দ্রা ত্রিমোড় সড়কে এসে কিন্তু যুক্ত হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, সকালবেলা আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে ৪ কিলোমিটারের যে দীর্ঘ যানজট সেটি কিন্তু এখন বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু বারুইপাড়া থেকে চন্দ্রা এবং চন্দ্রা থেকে গাজীপুরের শফিপুর পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদেরও কিন্তু চাপ খুব বাড়তে শুরু করেছে। যেহেতু দুপুরের পরে পোশাক কারখানাগুলো ছুটি হয়ে যাবে, সেই সময় কিন্তু যাত্রীদের চাপ কিন্তু আরও বাড়বে, এমনটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে মহাসড়কটি যারা ব্যবহার করছেন এবং যারা দূর দূরান্ত থেকে এই যে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যারা যাচ্ছেন, এখানে কিন্তু ৩২টি জেলার মানুষ এই পথটি কিন্তু তারা ব্যবহার করেন। আজকে আমরা দেখছি যে কিছুক্ষণ পরপর বই আবহাওয়ার জন্য এখানে যারা যাত্রীরা আসছেন তাদের একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং তারা যেটা অভিযোগ করছেন যে এই যানজট এবং এই বই আবহাওয়ার কারণে কিন্তু এখানকার যারা বাসের যারা রয়েছেন তারা কিন্তু অতিরিক্ত ভাড়া তাদের কাছ থেকে আদায় করছেন। সে বিষয়ে কিন্তু প্রশাসনের নজরদারি আমরা কিন্তু দেখতে পাইনি, এবং যাত্রীরাও বলছেন যে যেন প্রশাসন খুব দ্রুত সময় সেটি নজরদারি দেয়। আর তাই আপনাকে যদি জানিয়ে রাখি, আমরা কিন্তু এখানকার দেখেছি গাজীপুর জেলা পুলিশ এবং গাজীপুরের অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা কিন্তু এখানে প্রতিটি কাউন্টার এবং প্রতিটি পয়েন্টে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করে যাত্রীদের একদম যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন। তানিয়া, অনেক নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে মহাসড়কের আরও খবর জানবার জন্য। দর্শক সহকর্মী জাহিদুল ইসলাম ছিলেন আমাদের সাথে। ঈদের ছুটি শুরু হওয়ায় শিল্পনগরী নারায়ণগঞ্জ ছাড়তে শুরু করেছেন ঘরমুখা মানুষ। ফলে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ বেড়েছে। তবে এই যাত্রা এখনও স্বস্তিদায়ক বলছেন যাত্রী ও চালকরা। আর স্বস্তির এই যাত্রায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিয়েছে ব্যাপক প্রস্তুতি। হাবিবুর রহমানের তথ্যছবিতে বিস্তারিত। ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু হয়ে দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। নারায়ণগঞ্জে কর্মরত বিপুল সংখ্যক শ্রমিকও ঈদের ছুটিতে যাচ্ছেন বাড়িতে। সাধারণ সময়ে প্রতিদিন প্রায় ৩০,০০০ যানবাহন চলাচল করে এই মহাসড়ক দিয়ে। তবে ঈদ এলে তা বেড়ে যায় কয়েক গুণ, যে কারণে থাকে যানজটের আশঙ্কা। তবে এখন পর্যন্ত স্বস্তিতেই ঈদ যাত্রা করছেন ঘরমুখো মানুষ। চাঁদপুর যাব, সবার সাথে ঈদ করব, বাড়ি যাওয়ার জন্য, একসাথে ঈদ করার জন্য আত্মীয় স্বজনের সাথে। আর প্রায় ১ ঘন্টার উপরে আমরা অপেক্ষা করতেছি এখানে। আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি আসতেছে না। গ্রামে যাব, সবার সাথে ঈদ করব। এদিকে যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে বিশেষ নজরদারি রেখেছে হাইওয়ে পুলিশ সহ প্রশাসন। সাইনবোর্ড কাঁচপুর, মদনপুর, মোগরাপাড়া ও মেঘনা টোল প্লাজা সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ নরসিংদী অংশেও মোতায়েন থাকবেন ট্রাফিক ও হাইওয়ে পুলিশের সদস্যরা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রাকে নিরাপদ রাখতে লঞ্চঘাট ও নৌপথে অতিরিক্ত টিম মোতায়েন করা হয়েছে। আমাদের দুবুরু টিম এখানে স্ট্যান্ড বাই আছে, আমাদের স্পিড বোট রেডি আছে। এই শীতলক্ষা থেকে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মেসেজ পায়, কুইক রেসপন্স করার জন্য আমরা 24 আওয়ার্স এখানে ডিউটিতে ডিপ্লয় দেওয়া আছে। আর জেলা প্রশাসক জানান, ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে সব সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছে জেলা প্রশাসন। রাস্তার বিভিন্ন পয়েন্টে আমাদের রেকার রাখা আছে, যাতে যদি কোনো গাড়ি বিকল হয় তাহলে দ্রুততম সময়ের ভিতরে আমরা সরিয়ে নিতে পারি। পাশাপাশি আমাদের যে পয়েন্টগুলো আছে, বিশেষ করে এই দুইটি মহাসড়কে, সেই পয়েন্টগুলোতে আমাদের স্থানীয় ব্যবস্থাপনায় আমরা আনসার নিয়োগ করেছি, যাতে তারা ট্রাফিক পুলিশকে সহায়তা করতে পারে, এবং ভলান্টিয়ারও দেওয়া আছে। এর বাইরে আমাদের এই টহলের জন্য আমাদের বিভিন্ন পয়েন্টে বিজিবি এবং র্যাব রাখা আছে, যাতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হলেও দ্রুততম সময়ের ভিতরে যাতে আমরা অ্যাড্রেস করতে পারি। এই ঈদে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে অন্তত ১ কোটি মানুষ যাতায়াত করবেন বলে ধারণা করা হচ্ছে। মুনিরা কাচেরি, ৭১।
চলতি সপ্তাহ জুড়ে দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির প্রবণতা রয়েছে। সে সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। আজ ঢাকা সহ দেশের 9 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। তাই এসব এলাকায় নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, রেলপথে যাত্রার জন্য কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে নগরবাসীর ভিড়। পরিবার পরিজন নিয়ে বাড়ি যাচ্ছেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ফরাদ ইবনে মালিক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফরাদ, ট্রেনের শিডিউলের কি খবর, কোনো বিপর্যয় আছে কিনা? একই সাথে আমরা দেখছিলাম আপনার মাধ্যমে এর আগে যাত্রীরা অনেক বলা যায় ভিড় করে অনেক কষ্ট করে ওঠার চেষ্টা করছেন। ধারণা করি যেটা আশেপাশে কোনো এলাকার হয়তো ট্রেন হবে, যেটাকে আমরা লোকাল ট্রেন বলে থাকি, সেখানে এবং স্ট্যান্ডিং টিকিটও অনেকে কেটে যাচ্ছেন, ভিড়টা সেখানে বেশি। এর পাশাপাশি আমরা দেখছি ঝুঁকি নিয়ে যাচ্ছেন ছাদে। সর্বশেষ এই সকল বিষয়ের কি অবস্থা, আপনি যেহেতু কমলাপুরে আছেন, কি দেখছেন? তানিয়া, কমলাপুর রেল স্টেশনে আজ ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটা নেই। কয়েকটা ট্রেনে রয়েছে যেগুলো অল্প যাত্রা একটু বিলম্ব হয়েছে, যে ট্রেনগুলো ছেড়ে গেছে এবং ছেড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা যে ট্রেনটা আপনাদের সাথে দেখালাম, দর্শকদের দেখানোর চেষ্টা করলাম, সেটা একতা এক্সপ্রেস পঞ্চগড় অভিমুখী ট্রেনটি, এবং এটি আন্তনগর এক্সপ্রেস একটি ট্রেন, যা লোকাল ট্রেন নয়। যার কিন্তু যেহেতু উত্তরবঙ্গে ট্রেনের মানুষের যাত্রীর সংখ্যা আসলে বেশি, কারণ যাত্রাপথ আপনি জানেন যে উত্তরবঙ্গে অনেকগুলো জেলা রয়েছে যেখানে যমুনা সেতু দিয়ে পার হতে অনেক সময় লাগে, দীর্ঘ যানজট, 20-25 কিলোমিটারের যানজট, অনেক সময় 8-9-10 ঘন্টাও যানজটে বসে থাকতে হয়। যার ফলে তারা ট্রেন যাত্রাকে তাদের জন্য সবচেয়ে সহজ যাত্রা বলে তারা মনে করে থাকেন, যে জন্য তারা ঝুঁকি নিয়ে এবং যেভাবেই হোক তারা ট্রেনে যাওয়ার চেষ্টা করে থাকেন। তবে প্রতিবারের মতো এবারও অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে গিয়ে হিমশিম অবস্থা হয়ে গেছে রেল কর্তৃপক্ষের, এবং স্ট্যান্ডিং টিকিট অর্থাৎ অস্থায়ী যে টিকিটগুলো রয়েছে, সিট ছাড়া যে সকল টিকিট, সেই টিকিটগুলো কেটে আবার অনেকে টিকিট না কেটেও রেলের ছাদে উঠে পড়েছেন। কর্তৃপক্ষ বারবার চেষ্টা করেও আসলে এই জায়গাতে ব্যর্থ প্রমাণিত হয়েছে অন্যান্য সময়ের মতোই। এছাড়া অনেকে টিকিট কেটেছেন, টিকিট কেটেও তারা নির্দিষ্ট গন্তব্যের জন্য যে ট্রেনটি তারা রয়েছে, যে ট্রেন রয়েছে সেই ট্রেনে তারা উঠতে পারেননি। এমন ঘটনা প্রতিবারের মতো এবারও ঘটেছে। এছাড়া অনেকে ট্রেনের টিকিট কেটেছেন, টিকিট কেটে তারা সিটে বসতে পারেনি, তাদেরকে দাঁড়িয়ে যেতে হয়েছে এই অবস্থা। এখন যে ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে সেই ট্রেনটির নাম জয়ন্তী এক্সপ্রেস, এটি সিলেট অভিমুখে যাত্রা করবে। তবে অন্যান্য বারের মতো এবার কিন্তু এই জয়ন্তী এক্সপ্রেসটিতে কমলাপুর থেকে ট্রেনের খুব একটা ভিড় দেখা যাচ্ছে না, হয়তো বা বিমানবন্দর রেল স্টেশনে ভিড়টা একটু বাড়তে পারে। ট্রেনের যাত্রার এই অবস্থা, যেহেতু আজ পোশাক কারখানা ছুটি হচ্ছে, আজ থেকে শুরু হচ্ছে, যার ফলে কিন্তু ট্রেনের যাত্রার ভিড়টা একটু বেশি বাড়বে। আমরা সবসময় এই ঘটনাগুলি দেখে থাকি। তবে নারীর টানে বাড়ি ফেরার যে একটা যুদ্ধ, এই যুদ্ধের কাছে বেশি যাত্রী চলাচল করছেন, আপনি যেমনটা বলছিলেন। ধন্যবাদ ফরাদ ইবনে মালিক। নিশ্চয়ই যুক্ত হব আমরা আবারও রেলপথের খবর জানবার জন্য। পবিত্র ঈদ উল আজহার আর মাত্র বাকি 2 দিন। ছুটির দ্বিতীয় দিনে পরিবার পরিজনদেরই ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী, এবং আমরা এরই মুহূর্তে সায়দাবাদ বাস টার্মিনালের খবর জানবো। আমাদের সহকর্মী ইলিয়াস আকন যুক্ত হয়েছেন সেই বিষয়ে খবর নিয়ে। ইলিয়াস, আমরা সায়দাবাদের খবর আসলে জানতে চাই, কারণ আমরা এর আগে ট্রেনের খবর দেখছিলাম যে সেখানে প্রচন্ড ভিড়, বাস ঠিক মতো আসছে কিনা, এবং একই সাথে সেখানে যাত্রীদের সংখ্যাও কেমন দেখছেন? যাত্রীদের সংখ্যা সকাল থেকে বেশ মোটামুটি চোখে পড়ার মতো। আমরা এই মুহূর্তেও দেখছি বেশ যাত্রীরা আসছে, তবে বিকাল নাগাদ প্রত্যাশা করা যায় আরও উপচে পড়া ভিড়, সেটি কিন্তু বলা যেতে পারে। তবে যাত্রীদের এখানে আমি কথা বলেছি, তারা জানিয়েছে যেটি অভিযোগ করে একেবারে যে ভাড়া বাড়তি নেওয়া হচ্ছে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমি চার্ট দেখেছি। চার্ট দেখার পরে বাস কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে সরকারি ভাড়া অনুযায়ী চার্টটা নিয়েছে। প্রশ্ন হচ্ছে যে তাহলে বাড়তি ভাড়াটা কিভাবে আসলো? বাড়তি ভাড়াটা হচ্ছে যে যেই বিগত দিনে যেই ভাড়া নেওয়া হতো সেখান থেকে 150 টাকা বাড়তি করেই কিন্তু চার্টে লেখা আছে। তবে এটি একটা ভিন্ন প্রক্রিয়া হতে পারে, এবং চার্টে যেহেতু আছে সেহেতু লিগেল ভাড়া নিচ্ছে এমনটা কিন্তু বলা যেতে পারে। তবে যাত্রীদের অভিযোগ যে ভাড়া বেশি নিচ্ছে। আমরা একটু লক্ষ্য করলে দেখবেন যে
পেছনে মন্ত্রী মহোদয় এখানে আসার কথা রয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তিনি এখানে কিছুক্ষণের মধ্যে আসার কথা রয়েছেন এবং সেটিকে ঘিরে আমরা দেখছি যে আনুষ্ঠানিকতাও বেশ রয়েছে এবং এখানে যারা বাস কাউন্টারের লোকজন রয়েছে তারাও কিন্তু অপেক্ষা করছে যে মন্ত্রী মহোদয় আসবে, তারপরে তাদের যে কোনো অভিযোগ থাকলে সেটিও কিন্তু বলবে। তবে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে বেশ বলা যেতে পারে যে যাত্রীদের সংখ্যা একটু কম আছে, যেহেতু টিকিট কাউন্টারের ওইখানে মূলত যাত্রীরা থাকে এবং এখানে যদি আমি দু একজন কর্তৃপক্ষ অর্থাৎ মন্ত্রী মহোদয় আসবে সেখানে দু একজন লোক আছে, তাদের সাথে একটু কথা বলবো, অর্থাৎ প্রশাসনের লোকজন আছে নিশ্চয়ই, একটু কথা বলার চেষ্টা করব। একটু জানতে চাচ্ছি যে আসলে আজকের এই প্রক্রিয়াটা এবং হচ্ছে মন্ত্রী মহোদয় তিনি আসবেন এবং সেটিকে ঘিরে আপনারা অপেক্ষায় আছেন। মন্ত্রী মহোদয় আসলে বললে ভালো হয় না? আমরা দেখছি যে যাত্রীদের বেশ অভিযোগ রয়েছে যে ভাড়া বাড়তি নেওয়া হচ্ছে, তবে তালিকা অনুযায়ী দেখছি যে তালিকাও টানানো আছে, তালিকার পরেও ভাড়া বাড়তি নিচ্ছে। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আপনি কি না আপনি চলেন না যাই সেখানে, তাহলে আমরা সরাসরি এখানে ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ আছে, তাদের ধরাই দিই। তারা বলছে যে 745 টাকা না, আমি অন্যটা, আপনি আর আমি চলেন, আমরা তো ম্যানেজমেন্টের মধ্যে আপনাকে একটা অংশ মনে করি। যেরকম মানে আমরা চাই নির্বিঘ্নে যাত্রীরা যাবে, যাত্রীরা আসবে। তার জন্য আমরা যে প্রস্তুতি মিটিংটা করেছি সেখানে সাংবাদিক, মালিক, শ্রমিক, পুলিশ, বিআরটিসি, তাদের যে অভিযোগটা সেটা হচ্ছে যে ভাড়া জি যেমনটা আমরা আসলে দেখছিলাম যে এই মুহূর্তে যে অভিযোগের ব্যাপারটা তারা কর্তৃপক্ষ থেকে বলছে বা প্রশাসনের পক্ষ থেকে বলছে যে ইলিয়াস, এখন আমরা ফিরবো, শুধুই আসলে মন্ত্রী এখানে আসবে সেই খবরের পাশাপাশি আমরা আসলে যে যাত্রীরা অভিযোগ করছেন অতিরিক্ত ভাড়ার চার্টের সাথে মিল নেই, সেই বিষয়টি নিশ্চয়ই আরও আমরা পরিষ্কারভাবে আপনার মাধ্যমে জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা এবার লঞ্চের খবর জানবো। আমাদের সহকর্মী এর মধ্যে মাইনুল মারুফ যুক্ত হয়েছেন সদরঘাট থেকে। লঞ্চেও বাড়ি ফিরছেন মানুষ, সেই খবর আমরা তার কাছ থেকে জানবো। মাইনুল মারুফ, লঞ্চে ভিড় আসলে বাস এবং রেলের মতো কিনা সেটি আমরা জানতেই চাই, আর একই সাথে সেখানেও ভাড়ার কোনো তারতম্য পাচ্ছেন কিনা? লঞ্চে আজ কিন্তু অন্যান্য দিনের তুলনায় বিশেষ করে আমরা গত কয়েকদিন যেমনটা দেখেছি যে তেমন একটা মানুষ কিন্তু ছিল না, তবে আজ কিন্তু গত কয়েকদিনের তুলনায় একটু বেশি মানুষ আছে এবং তারা সবাই কিন্তু বলছেন অনেকটা ভোগান্তি ছাড়াই কিন্তু তারা লঞ্চ ঘাটে আসতে পেরেছেন এবং ভাড়া নিয়েও কিন্তু তাদের তেমন কোনো এখন পর্যন্ত কেউ কেউ ছোট ছোট অভিযোগ করেছেন যে 50 টাকা বেশি নিচ্ছে, যদিও লঞ্চ কর্তৃপক্ষ বলছে যে এইটাই রেগুলার ভাড়া, সেই ভাড়াটাই তারা আগে কম নিত, এখন হয়তো তারা সেই ভাড়াটা এখন নিচ্ছে যে পুরোপুরি যে ভাড়াটা নির্ধারিত ছিল। তো এই অভিযোগটি ছিল। এছাড়া কিন্তু অন্যান্য পরিবেশ কিন্তু এখানে ভালো। আপনি যেমন সদরঘাটে আসলে আগে দেখা যেত হকারদের দৌরত্ব, কিন্তু সেটা কিন্তু এখন নেই। এখন কিন্তু হকারদেরও তুলে দেওয়া হয়েছে যাতে যাত্রীরা স্বস্তিতে যেন ঈদের যাত্রায় যেন নিজ নিজ গন্তব্যে পৌঁছে যেতে পারেন। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে সারাক্ষণই কিন্তু এখানে টহল রয়েছে, পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত কাজ করছেন এবং যারা বলছেন যে গতবার বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, সেরকম ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে তারা এখানে কাজ করবেন এবং যাত্রীদের যাতে নিরাপত্তা থাকে সে বিষয়টি তারা খেয়াল রাখছেন। এর পাশাপাশি যেমনটা বলছিলাম যে এখানে কিন্তু এবার সরকারের পক্ষ থেকে গতবারও করা হয়েছিল, গত ঈদে, এবারও কিন্তু সরকারের পক্ষ থেকে ফ্রি হুইল চেয়ার ট্রলির ব্যবস্থা কিন্তু করা হয়েছে। যারা ভারী মালামাল নিয়ে আসেন বা যারা অসুস্থ মানুষ আছে তাদেরকে ট্রলির মাধ্যমে লঞ্চ পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে। যাদের ভারী মালামাল আছে তারা কিন্তু এখানে সেই পুলিশ সেবাও পাচ্ছেন। সব মিলে বলা যায় যে যাতে লঞ্চ যাত্রা স্বস্তির হয় সে বিষয়ে কিন্তু খেয়াল রাখা হচ্ছে। এখানে আমার সাথে একজন আছেন ছোট্ট বন্ধু, তার সাথে একটু কথা বলতে চাই। ঈদে কোথায় যাচ্ছ এবং সেখানে কে কে আছে? আমার দাদা। সেখানে কারা কারা আছে তুমি যেখানে যাচ্ছ? আমার কাকা। ঈদে গেলে কি করো? না, খেলাধুলা করি। জি, ও যেমনটা বলছিল হয়তো বলতে পারছে না ছোট বলেই, কিন্তু ওর যে ঈদের প্রতি উচ্ছ্বাস সেটা কিন্তু স্পষ্ট। সে বাড়ি যাচ্ছে ঈদে এবং ঈদ যাতে তার জীবনে সুন্দর হয় সেই কামনায় রইল আমাদের পক্ষ থেকে। এবং এই ঈদে যে সব যাত্রীরা যাচ্ছেন সবাই যেন স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন, সবাই যেন আনন্দে বাড়ি ফিরতে পারেন। আপনার মাধ্যমে আসলে আমরা দেখছিলাম লঞ্চে মানুষের ভিড় কিছুটা কম, কিন্তু তারপরে অনেকেই এখনো লঞ্চে করে নিজ গন্তব্যে ফিরছেন এবং আপনি যেমনটি ছোট একজন যাত্রীর সাথে কথা বলছিলেন
করছিলেন শিশু যাত্রীর সাথে, সে তার দাদাবাড়ি যাবার ক্ষেত্রে বেশ আগ্রহ নিয়েই কথা বলছিলেন। নিশ্চয়ই ফিরবো আমরা আবারও লঞ্চ যাত্রার খবর জানবার জন্য। দর্শক, সহকর্মীরা আমাদের সাথে যুক্ত ছিলেন ঈদ যাত্রার খবরাখবর নিয়ে। জমতে শুরু করেছে রাজধানীর পশুর হাটগুলো। বৈরী আবহাওয়ার মাঝেও চলছে বেচা কেনা। দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাট ঘুরে দেখা যায় ছোট আকারের গরু বিক্রি হচ্ছে 95 থেকে 1 লাখ টাকার মধ্যে, আর মাঝারি আকারের গরু কিনতে দাম পড়ছে 1.5 থেকে 3 লাখ টাকা পর্যন্ত। ভাস্কর ভাদুরীর প্রতিবেদন। এমন হইচই আর হুড়োহুড়ির ছবি দেখলেই বোঝা যায় কোরবানির ঈদ দরজায় কড়া নাড়ছে। চলতি বছরের ঈদকে কেন্দ্র করে হাটগুলোতে ইতিমধ্যেই গরুর আমদানিও হয়েছে অনেক। বড় আকারের গরু দেখতে মানুষের ভিড় বেশি হলেও হাট জুড়ে চাহিদা বেশি ছোট আকারের গরুর, যাদের দাম চাওয়া হচ্ছে সর্বনিম্ন 90,000 টাকা থেকে সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত। ওজন হবে 2.5 থেকে 3 মণ। বিক্রেতারা বলছেন খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় গত বছরের থেকে অন্তত 5,000 টাকা বেশি দাম চাইতে বাধ্য হচ্ছেন তারা। 105-এ পাওয়া গেছে। শাল খুদির দাম, দুখার দাম, গাড়ি ভাড়া সব বাড়িয়ে গেছে। এই যে ডিজেলের দাম বেশি, গাড়ি ভাড়া বেশি চাচ্ছে। এটাও 120-ই ছাড়ার নিয়ে। এটার দাম চাচ্ছি 450। জি, এটা ছাড়বো 350 হলে। জি, যত কম বলবো তত কম বলবে। জি, হ্যাঁ। হাটের সময় প্রায়ই দুর্যোগপূর্ণ হয়ে উঠছে আবহাওয়া, তারপরও থেমে নেই ক্রেতা ও বিক্রেতাদের ব্যস্ততা। ক্রেতারা বলছেন ছোট গরুর দাম কোনোভাবেই ছাড়তে রাজি হচ্ছে না বিক্রেতারা। 3 দিন বাকি, আমরা একটু আগে কিনি সব সময়, যে যাতে গরুটা নিজে হাতে পেলে একটু আদর করে খাওয়া, এটা যাতে কোরবানি করা যায়, এই জন্য একটু আগেই কিনি। কি কালার? যেটা বাজেটে 1 লাখ ছিল, 1,17,000 দিয়ে নিতে হলো। ভালো হাট এবং দামও রিজনেবল আছে, বেশিও না কমও না, সাধ্যের মধ্যে। হাটগুলোতে আরো বেশি গরু ঢুকলে শেষ মুহূর্তে দাম আরো এক ধাপ কমতে পারে বলে আশা ক্রেতাদের। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। গরুর হাটের আরো খবর নিয়ে রাজধানীর তেজগাঁ হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, এই তেজগাঁ হাটে কোনো ভিন্ন নামের গরু কি আছে যেটির প্রতি আসলে সবারই একটু আগ্রহের জায়গাটি বেশি? আসলে এই এখন যে সময়টি চলছে, হাট পুরোপুরি সরগরম। ঈদের আর মাত্র দিনের হিসেবে 1 দিন বাকি আছে এবং গতকাল রাত থেকে কিন্তু পুরো দমে বিক্রি চলছে তেজগাঁ হাটে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু গরুর খামারি যারা ছিলেন, যারা 20টি গরু নিয়ে এসেছেন, তাদের অন্ততপক্ষে 10 থেকে 15টি গরু বিক্রি হয়ে গেছে এবং সকাল থেকে কিন্তু ক্রেতাদের এক কথায় ঢল নেমেছে গরুর হাটের এই তেজগাঁ হাটে। এখন এই সকল বিষয়কে কেন্দ্র করে আসলে তানিয়া গরুর নাম কি অথবা গরুর রং কেমন, সেই বিষয়টি কিন্তু খুব একটা মানুষ আগ্রহ দেখাচ্ছে না। তাদের মূল বিষয়টি হচ্ছে যে গরুর দাম। এবং এই তেজগাঁ হাটে আমরা সকাল থেকে রয়েছি, সকাল 10টা থেকে সকাল এখন প্রায় 11:30টার মতো বাজে। এই চিত্রটা যদি আপনাদের দেখাতে চাই যে প্রচুর সংখ্যক গরু বিক্রি হয়েছে এবং যা গরু আমাদের সামনে বিক্রি হয়েছে তার অধিকাংশই কিন্তু 90 থেকে 1.5 লক্ষ টাকার মাঝে। এবং এক্ষেত্রেও কিন্তু বরাবরের মতোই যে সকল খামারিরা রয়েছেন এবং বিক্রেতারা রয়েছেন তাদের মাঝে একটি পরস্পর বিরোধী বক্তব্য। খামারিরা বলছেন যে গরুর দাম বেশি, গরুর দাম কমে গেছে, পাশাপাশি বিক্রেতারা বলছেন যে ছোট গরুর দাম কোনোভাবেই কিন্তু কমানো হচ্ছে না। এই একটা দুয়ের যে মিশ্র প্রতিক্রিয়া, সেই মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু যে গরু বিক্রির কার্যক্রম, সেই গরু বিক্রির কার্যক্রম চলছে। এবং একই সাথে আপনি দেখতেই পাচ্ছেন শুধু গরু কেনাটাই কিন্তু বড় বিষয় না, তা নিয়ে গরু কেনার পরে তা হাসিল করে বাসায় নিয়ে যাওয়া কিন্তু একটু বড় ধরনের ঝক্কি। সেই ঝক্কি পোহানোর মতো কিন্তু চিত্র আমরা দেখতে পাচ্ছি। কোথাও কখনো গরু দৌড় দিচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে মালিককে রেখে গরু চলে যাচ্ছে, অনেকে আবার আহত হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী হাটের যে চিত্র, সেই হাটের চিত্র এখন পুরোপুরি জমে উঠেছে। আর 71 টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে যেটি বলবো যে তেজগাঁ হাটের ক্ষেত্রে হাটের যে মূল মাঠ, সেই মূল মাঠে আমরা দেখতে পেয়েছি মাঝারি এবং বড় আকারের গরুর সংখ্যা অনেক, কিন্তু তার বিপরীতে হাটের চারপাশে যে সড়কগুলো রয়েছে, সড়কগুলোতে যে গরু হাটগুলো বসেছে সেখানে গরুর যে কালেকশন বলবো, সেখানে কিন্তু 70 থেকে 80 ভাগে ছোট আকারের গরু। এবং ফিরবো ভাস্কর আপনার কাছে, আমরা গরুর হাটের খবর জানবার জন্য। ধন্যবাদ আপনাকে এখনকার মতো। আগুনে সবকিছু হারিয়ে এখন বৃষ্টিতে ভিজে সকাল পার করছে মিরপুর কালশির বস্তির অসহায়
অসহায় ও সহায় সম্বলহীন মানুষগুলো। সরকারের কাছে পুনর্বাসন ও অর্থনৈতিক সহায়তার দাবি তাদের। সারা রাত ধরে চলে মিরপুরের কালশিতে আগুন নির্বাপনের কাজ। সোমবার সন্ধ্যা থেকে আগুন লাগলে সোয়া 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটে প্রায় 123 জন ফায়ার ফাইটার, স্থানীয় লোকজন, স্বেচ্ছাসেবী, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। বাড়ির মধ্যে গিয়ে টেনে হিচড়ে পরিবারের সদস্যদের মারধর, এমনকি হাসপাতালে নেওয়ার পরও 2 ঘন্টা মিরপুরের একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। সন্ত্রাসীদের নির্যাতনে মৃত্যু হয়েছে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যের, এমনটাই দাবি ভুক্তভোগী পরিবারের। একই সাথে সিসি ক্যামেরার ফুটেজে সবাইকে স্পষ্ট দেখা গেলেও এজাহার পছন্দ না হওয়ায় থানা মামলা নিচ্ছে না বলে জানিয়েছে তারা। ভুক্তভোগীদের অভিযোগ, আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলা নিতে থানায় এমন গড়িমসি। সুমন তানভীরের প্রতিবেদন। মায়ের মৃত্যুতে কাঁদছে পরিবার। দীর্ঘদিন অসুখে ভোগা মানুষটির চলে যাওয়াটা হয়তো একটু কম কষ্ট দিতে পারত, কিন্তু সন্ত্রাসীদের নির্যাতনে মায়ের এই মৃত্যু কিভাবে মানবে তারা? ঘটনাটি গত 22 মে রাত 12টার দিকে আচমকা একদল যুবক মিরপুরের বাউনিয়াবাদের একটি বাড়িতে ঢুকে বাসিন্দাদের টেনে হিঁচড়ে বের করে আনে। এরপর শুরু নির্যাতন। হঠাৎ এত বেশি সংখ্যক যুবকের আক্রমণাত্মক আগমনে ভড়কে ওঠে স্থানীয় বাসিন্দারাও। কারা এরা? ঘটনার একদিন আগে প্রায় একই সময়ে সাদা পাঞ্জাবি পরিহিত আরেক যুবককে মারধর করতে দেখা যায় এক নারীকে। সিসি ফুটেজে যাকে মারতে দেখা যায় ওই ব্যক্তির নাম মোতালেব। স্থানীয় সরকার দলীয় মিটিং মিছিলে দেখা যায় তাকে। এই ঘটনায় থানায় অভিযোগ করার কথা উঠলেই পরের দিন সদল বলে বাড়িটিতে হামলা করে সন্ত্রাসীরা। এদিন ঘটনাস্থলে দেখা মেলে স্থানীয় বিএনপির সভাপতি ইব্রাহিম খলিলেরও। ভুক্তভোগীদের অভিযোগ, তার নেতৃত্বেই চালানো হয় হামলা। কেমন একটা বয়স্ক মানুষকে মাইরা এরকম করে মাছকে মার্কে নিয়ে পালায় রাখছে। ঘুষা মুসা মারছে সব কথা বলছেন না, পিঠে পিঠে ঘুষা লাত্তি লুতে যে যেমনে পারছে। দখলদারি পুরো এলাকায় খুঁজতেছে যে কার একটু নিরহ পামু, কার বাড়ি ঘর লুট করে লইমু। অনেকেই ছিল, চোরা শাহিন, তারপর হচ্ছে লালন, রতন, পরে মোস্তফা, ইব্রাহিম, উনিও ছিল। উনি দাঁড়ায় ওনাদেরকে সবাইকে ইয়া দিচ্ছিল যে আপনারা জানা। ভুক্তভোগীদের সরকারি জমিতে গড়ে তোলা একটি রিক্সা গ্যারেজ দখলকে কেন্দ্র করেই এই সংঘবদ্ধ আক্রমণ করা হয় বলে দাবি পরিবারটির। আমার খালার মাইর দরকার, শুধু মাইর দরকার, এই জায়গা আমাদের দখল করে দেয়। আমার খালা বলছে আমার জায়গা আমি তোরে দখল করে কেন দিব, এই দিল না কেন, এই জন্য আমার খালার ইচ্ছা মতো মাইরা থুয়ে আইছে। এবার বলছি কালকে আজকে আমার মা আমরা নিয়ে যাতে খাওয়াবো, কিন্তু আমার মা লাশ পায় না। আপনি একটা ভালো মানুষের নাম দিলে আপনি মামলা করতে পারবেন না। আমি বলছি কেন, আপনি সিসি ক্যামেরা যাচাই করেন। সে আমার বলে আমি করবো কেন, না আপনি করবেন। হামলাকারীরা সরকার দলীয় কর্মী হয়, থানা মামলা নিচ্ছে না, এমন অভিযোগের বিষয়ে পল্লবী থানায় 71। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া না গেলেও ওসি তদন্ত জানান সিসি ফুটেজ যাচাই চলছে। নিরপরাধ কেউ যেন ফেঁসে না যায় সেটি নিশ্চিত করতেই এমন সতর্কতা। যাদের নেতৃত্বে এই নৃশংসতা, এবার তাদের খুঁজে বের করার পালা। মিরপুর 11 নম্বরে দেখা মেলে হামলার নেতৃত্ব দেওয়া ইব্রাহিম খলিলের। তবে নানাভাবে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন তারা, দেন অনৈতিক প্রস্তাবও। তবে বিষয়টি দলের নজরে এলে এই সভাপতি সহ 2 জনকে দল থেকে বহিষ্কার করা হয়। ব্যক্তির দায় দল নেবে না বলেও পরিষ্কার জানিয়ে দেয় বিএনপি। বহিষ্কারের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় স্থানীয় মানুষদের রোষানলে পড়ে ইব্রাহিমের অনুসারীরা। সুমন তানভীর, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমরা সায়দাবাদ বাস টার্মিনালে যেতে চাই। সেখানে সড়ক মন্ত্রী কথা বলছেন, আমরা যুক্ত হচ্ছি সেখানে। উপরে লোক ঢাকা ছাড়তে চায়, অনেকে আছে আগে অ্যাডভান্স টিকিট করেনি, সে এভাবে অভ্যস্ত না। কালকে ছুটি হয়েছে, কালকেই সে লাগেজ নিয়ে বাচ্চা নিয়ে ছুটেছে যে কোনো একটা গাড়িতে উঠে যাব, 100 টাকা বেশি হলেও দেবো, অসুবিধা নেই, কিন্তু আগে তো সে টিকিট কাটেনি। এরকম সীমাবদ্ধতা আমাদের আছে। আমাদের যাত্রীদের হ্যাবিটও এরকম যে সে বাস স্টপেজে এসে অনেক সময় গাড়িতে উঠতে চায় না, টিকিট কাটতে চায় না, চলন্ত পথেই সে উঠতে চায়। বাসা থেকে বেরিয়ে গিয়েছে, মেইন রাস্তায় সে দাঁড়িয়েছে, শত শত যাত্রী, হাজার হাজার যাত্রী,
যে গাড়িতে একটু ফাঁকা পাচ্ছে উঠতে চাচ্ছে। সুপারভাইজার অনেক সময় 100 টাকা বেশি নেওয়ার চেষ্টা করে, কিন্তু যাত্রী যখন সচেতন হচ্ছে, অভিযোগ করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনি আমাকে খালি বলেন অমুক পরিবহনের অমুক কাউন্টার সে 300 থেকে 400 টাকা বেশি নিয়েছে, প্রয়োজনে আপনারা ক্যামেরাটা ছেড়ে যাত্রী বেশি একটু যান, গিয়ে যে চেয়েছে তাকে তার কাছে অবস্থান করেন। আমাদের এখানে যে সমস্ত আপনার টিম আছে, কন্ট্রোল রুম আছে, একটা ফোন দেন। আমাদের সেন্ট্রাল কন্ট্রোল রুমে 10টা মোবাইল নাম্বার দেওয়া আছে, সেন্ড দেন। আপনি হটলাইন আছে, মোবাইল মানে মেসেজ করেন অথবা কল দেন, আর আমরা তো আছি, জানলে ব্যবস্থা নেওয়া যাবে। আড়ালে চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।